নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অধিকার আদায়ে যোগ্যতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর। নারী শিক্ষায় গুরুত্ব। সর্বত্র সমান তালে কাজ করলেও শ্রমক্ষেত্রে ঘটেনি নারী পুরুষ বৈষম্য। পৈতৃক সম্পত্তির অধিকার বঞ্চিত পাহাড়ি নারীরা। বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত চেষ্টা পুলিশের। শঙ্কা, মৃত্যু আর চিকিৎসা অব্যবস্থাপনা সহ নানা জটিলতায় পার হলো করোনা সংক্রমণের ১ বছর। টিকাদান সরকারের বড় অর্জন। সমগ্র বাংলাদেশের শিরোনাম জানাচ্ছিলাম, আপনাদের সাথে রয়েছে জাহিদুল বাশার। এবার পুরো খবর। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নারীদের অধিকার আদায়ে যোগ্যতা অর্জনের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। সকালে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের নেয়া নানা পদক্ষেপের ফলেই আজ সব ক্ষেত্রে নারীদের সরব অংশগ্রহণ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে রাজধানীর শিশু একাডেমিতে শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসের মূল অনুষ্ঠান। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই স্লোগানে এবার পালিত হচ্ছে দিবসটি। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তার পক্ষে ৫ জন শ্রেষ্ঠ নারীকে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। বক্তব্যের শুরুতেই জয়িতাদের জীবনযুদ্ধের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সাংবিধানিক পদক্ষেপের পাশাপাশি সংসদে আসন সংরক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তার পথ ধরেই আওয়ামী লীগ সরকার নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ক্ষমতায়নের নানা পদক্ষেপ নিয়েছে। এই নির্যাতনের হাত থেকে নারীদের এবং শিশুদের রক্ষা করার জন্য আমরা সেই আইন ২০০০ সালেই করে দিয়ে গেছিলাম, যখন প্রথমবার সরকারে সর্বোচ্চ শাস্তি যাতে পায় সে ব্যবস্থা করেছি। তাছাড়া মাতৃত্বকালীন ছুটি যেটা ৩ মাসের ছিল, প্রথমবার সরকার ৪ মাস করেছে, এখন ৬ মাস করে দিয়েছি। বাবার নামেই সন্তানের পরিচয় ছিল, মার স্থান ছিল না। আমরা কিন্তু মায়ের পরিচয়টা ও সন্তানের পরিচয়ে সংযুক্ত করে দিয়েছি। খেলাধুলা, সামরিক ক্ষেত্র, বিচার ব্যবস্থা, সিভিল প্রশাসন, স্থানীয় সরকার থেকে সরকার পরিচালনার বিভিন্ন পর্যায়ে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরেন সরকার প্রধান। পরামর্শ দেন নারীদের অধিকার আদায়ে যোগ্য হওয়ার। যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। আগে যেমন একটা ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে মেয়েদেরকে যে ঘরে বন্ধ করে রাখার একটা প্রচেষ্টা ছিল, সেই অচল আয়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষার কোনো বিকল্প নেই, তাই সকল অচলায়তন ভেঙে বেগম রোকেয়ার দেখানো পথেই নারীদের এগিয়ে চলার আহ্বান শেখ হাসিনার। এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে পরিচিত হইতে পারে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সকালে রাজশাহীতে শোভাযাত্রা করে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সরকারের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ময়মনসিংহে প্রথমবারের মতো নারীদের নিয়ে সাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন সংগঠনের নারীরা। বগুড়ায় ১০ জন নারী উদ্যোক্তাকে ১০,০০০ টাকার চেক প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। ১০ জন প্রতিবন্ধীকে দেওয়া হয় হুইল চেয়ার। এছাড়া নাটোর, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। পারিবারিক নির্যাতন, ধর্ষণ, এই জিনিসগুলো এত বেশি বেড়ে গেছে, যেটা আসলে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ভেঙে দিয়েছে। তো এই সময় আমরা চাই যে প্রতিটা নারী যেন তার আত্মশক্তিতে জাগরণ ঘটায় এবং তারা যেন সমাজে মাথা উঁচু করে তাদের সম্মানের সাথে এবং তাদের নিজের যোগ্যতা বলে তারা যেন সমাজে সমান অংশীদার হিসাবে টিকে থাকে।
শ্রমক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য এখনো ঘোচেনি। সর্বত্র সমান তালে কাজ করলেও অনেক ক্ষেত্রে নারীদের মজুরি পুরুষের চেয়েও কম। এই বঞ্চনা মেনেই পেটের তাগিদে কম মূল্যে শ্রম বিক্রি করে চলছেন নারীরা। জীবিকার জন্য ক্ষেত খামারে কাজ করেন চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী নারী নিরাশী টুডু। এই কাজে পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি যেখানে ৩০০ টাকা, সেখানে তিনি পান ২৫০ টাকা। ধান লাগানা, ধান নিড়ানা, এই প্রজেক্টে কাজ করছি, এই ২৫০ টাকা করেই। লক্ষ্মীপুরে কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন অন্তত ২,০০০ নারী শ্রমিক। ন্যায্য মজুরি নিশ্চয়তা নেই তাদের বেশিরভাগেরই। নির্মাণ শ্রমিক যারা, তাদের মধ্যেও নারীরা কাজ করে, তাদের হয় কি ৫০০ টাকা হয় একটা শ্রমিকের মজুরি হয় পুরুষ শ্রমিকের, নারী শ্রমিকের দেখা যায় সেখানে ২০০ টাকা অথবা ৩০০ টাকা। বরাবরই আমরা এই নারীর বৈষম্যতার মধ্যে পড়ে আছি। মৌলভীবাজারে ছোট বড় ৯২টি চা বাগানে প্রায় ১ লাখ শ্রমিক কাজ করেন, যার ৭০ ভাগই নারী। চা শিল্পের চাকা সচল রাখা এই শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি পূরণ হয়নি দীর্ঘদিনেও। লেপটিনও দেয় না, এই টিবলও দেয় না, আর এই পায়ের স্যান্ডেলও দেয় না, রিংকোটও দেয় না। আমাদের ৫টা পর্যন্ত কাজ করি আমরা, ১২০ টাকা, আমরা চলবো কি করে? নারীর কম মজুরি নিয়ে কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই কারো কাছে। একে কেবলই দৃষ্টিভঙ্গির সমস্যা, আর তা কাজে লাগিয়ে বাড়তি মুনাফা করার চেষ্টা হিসেবে দেখেন অনেকেই। নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি এবং এর ফলশ্রুতিতেই কিন্তু এই তুলনামূলক বৈষম্য অনেকটা এখন অনেক দূর এগিয়ে গেছে আর কি। বৈষম্যহীনতার ক্ষেত্রে আমরা স্বপ্ন দেখছি 2041 সালে আমরা একটা উন্নত রাষ্ট্র হব। ইনশাল্লাহ তখন আমাদের এই সমাজ নারী পুরুষ বৈষম্যহীন একটা সমাজ হবে। নারীদেরকে আমরা যে বৈষম্যর জায়গায় রেখেছি, বিশেষ করে নারীদের কর্মক্ষেত্রে তারা একজন নারী সারাদিন কাজ করে যে টাকাটা পায়, আর একজন পুরুষ সে তার থেকেও দ্বিগুণ টাকা পায়। প্রাতিষ্ঠানিক খাতের চেয়ে অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর মজুরি বৈষম্যের সমস্যা বেশি। এখনও শহর গ্রাম সর্বত্র বিদ্যমান এই সমস্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘরে বাইরে সব জায়গায় নারীর অংশগ্রহণ বেড়েছে বহুগুণ। সেই তালিকা থেকে পিছিয়ে নেই পাহাড়ি নারীরাও। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখছেন তারা। তবে পাহাড়ি নারীদের এখনও আন্দোলন করতে হচ্ছে পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে। অধিকার প্রতিষ্ঠায় প্রথাগত আইন সংস্কারের দাবি করেছেন নারী অধিকার কর্মীরা। দুর্গম পথে এভাবেই গন্তব্যে এগিয়ে চলা পাহাড়ি নারীদের। ঘরের কাজের পাশাপাশি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা, কৃষি ও উদ্যোক্তা সহ সব ক্ষেত্রেই সফল এসব নারীরা। যুগ যুগ ধরে উত্তরাধিকার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত পাহাড়ি নারীরা। বাবার সম্পত্তির মালিকানার বিষয় এখনও পুরুষদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। পাহাড়ি সমাজের প্রচলিত প্রথায় পুরুষ সন্তানই পৈতৃক সম্পদের একমাত্র অধিকারী। প্রচলিত আইন না থাকার কারণে তাদেরকে মেয়ে সন্তানরা তারা সমানভাবে সম্পত্তির উত্তরাধিকার হয় না। বংশ পরম্পরায় প্রথাগতভাবে আমাদের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই যে বাপের সম্পত্তি মেয়েরা পাবে বা বাপের সম্পত্তি সন্তানরা সমানভাবে পাবে, সেরকম কোনো প্রথাগত আমাদের কোনো নিয়ম নীতি নেই। প্রথাগত আইন সংস্কারে সমাজপ্রতিদের ভাবনার পরিবর্তন এবং নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। হেডম্যান, কারবারি এবং এখানে সার্কেল চিফ, এই 3টা রাজা যদি আমাদেরকে এই জিনিসটা নিশ্চিত করে দেন, তাহলে আমরা এটা নারী নীতিমালাতে অংশগ্রহণ করতে পারি। সমাজে নারী পুরুষের বৈষম্য দূর করতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। নারীদের উত্তরাধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন ও জীবনমানের পরিবর্তনে পাহাড়ি নারীদের অধিকার নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ চেয়েছেন নারী কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নামের মিল থাকায় মাদক মামলায় 4 মাস কারাবন্দী মানিক হাওলাদারের ঘটনাটি বিচার বিভাগীয় তদন্ত করে 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়াও মানিকের আটক আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আদেশে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রকৃত অপরাধী মানিক মিয়াকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেল সুপারকে সব তথ্য হাইকোর্টের রেজিস্ট্রারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভাষান্তরে যেতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, সেখানে স্থানান্তর রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে UNHCR চাইলে যে কোনো সময়ে কাজ শুরু করতে পারে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন UNHCR এর বাংলাদেশ প্রতিনিধি ইয়োহানেস ভন্ডার ক্লাউ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। কেন তোমরা যাও না? সে বললো আমরা বাসাঞ্চলে যাব। হ্যাঁ, তাহলে ভালো, তোমাদের ভালো দিকবিজ্ঞান হয়েছে, ইউ শুড গো দেয়ার, কারণ ওখানে খুব মাচ বেটার। আর আমরা এটা করেছি, উই শুড বি রিওয়ার্ডেড যে এইরকম লোকগুলো শরণার্থীদের জন্য এত ভালো আয়োজন করেছি। যারা গেছে এরা খুব সুখে আছে। তারা বলেছে যে তারা হি ইজ ইন্টারেস্টেড টু, আমরা বলছি উই আর ওপেন, তোমরা যেদিন যেতে চাও ইউ আর মোস্ট ওয়েলকাম। দে শুড স্টার্ট ওয়ার্কিং দেয়ার। হ্যাঁ, তো এইটাই আমি তাকে বলেছি এবং বলেছি যে তোমার সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ হয়েছি, তখন ওনাকেও বলেছি যে হি শুড পুট মোর রিসোর্সেস অ্যান্ড মোর পার্সোনাল ইন মায়ানমার অ্যান্ড অলসো ইন রাখাইন প্রভিন্স। সংবাদের এ পর্যায়ে একটা বিরতিতে যাব, আর বিরতি থেকে ফিরে এসে আরো যা থাকবে। কুমিল্লায় বিচারকের সামনে ছুরিকাঘাতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। নোয়াখালীতে সাংবাদিক হত্যা মামলার আসামি 3 দিনের রিমান্ডে। বরিশালের শপিং মলে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। দুপুরে টপ 10 বরিশাল শাখার ব্যবস্থাপক ইমরান শেখ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে 5 জনের নামসহ 40 জনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার পর যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে 4 জন ছাত্র এবং 1 জন বরিশাল সিটি কর্পোরেশনের যানবাহন শাখার কর্মী। সিসিটিভি ফুটেজ দেখে অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় নগরীর ইমান আলী টাওয়ারের শপিং মল টপ 10-এর শোরুমে হামলার ঘটনা ঘটে। এ সময় শোরুমে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলায় আহত হন দোকানের 7 কর্মচারী। ওরা 20 মিনিটের মধ্যে হুলস্থুল করে ফেলল একদম। মানে ওরা যার যার মতো করে কাপড় নিচ্ছে। আমরা বলছি যে আপনি এমন করছেন কেন, বিল করেন। বলছে যে সবাই জসিম ভাই দিবে, জসিম ভাই দিবে। যে এই ধরনের যদি সন্ত্রাসী বা কোনো হামলা হয় তাহলে বড় ধরনের এই প্রতিষ্ঠান আমাদের আসবে না, এবং আমরা এই সামনে ঈদে নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমরা রাত্রে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। আমাদের সাথে আমাদের অন্য সংস্থা ডিবি টিমে ছিল, বিএনপি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। সহকর্মী মুরাদ আহমেদ এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সাথে আরো বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন। মুরাদ, একেবারে বরিশালের প্রাণকেন্দ্রে একটি শপিং মল, সেখানে ঢুকে দিনের বেলায় লুটপাট করে চলে যাচ্ছিল, এরকম একটা ঘটনা ঘটলো। এখন সেই শপিং মলের সর্বশেষ পরিস্থিতি কি? আর বরিশাল মহানগর ছাত্রলীগের নাম এসছে, বলছে তার নামে এটি করা হয়েছিল, কিন্তু তিনি সেটি অস্বীকার করছেন। ঘটনার তো অনেকক্ষণ পেরিয়ে গেল, এখন সবাই কি বলছেন, কোন পক্ষ কি অবস্থানে রয়েছে? ধন্যবাদ। আসলে আমি এই শপিং মলে হামলা হয়েছিল, আমি সামনাটায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখুন যে অর্থাৎ মামলা হওয়ার পর একটা ভীতি অবস্থা আসার পরপরই তারা এই সবগুলো ছড়িয়ে দেবেন। অর্থাৎ এই লোক বাসাটা আমি একটা কথা বলি যে হিংস্রতা কত দ্রুত, কত ভয়ানক হতে পারে, এর একটা রেশ রেখে গেছে এই টপ 10-এর এই হামলাকে। এটি বরিশালের জন্য একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে এই কারণে যে শহরের ঠিক প্রাণ কেন্দ্র সদর রোডের বিবির পুকুর পার, এই বিবির পুকুর পারে ইমান আলী টাওয়ার হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটি টাওয়ার। এটি নতুন করে করা হয়েছে। এখন এইখানটায় এত বড় একটা ত্রাস সন্ত্রাস হবে, এটা আসলে মানে মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আপনি বলেছেন যে এখানে ছাত্রলীগের মহানগর সভাপতির নাম বলেছে। দেখুন, ছাত্রলীগ নামটি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষ থেকেও আসেনি, পুলিশের পক্ষ থেকে আসেনি। যারা ত্রাস সন্ত্রাস করেছে তারা যাবার সময় বলেছে ছাত্রলীগ মহানগর সভাপতি জসিম ভাইয়ের লোক। জসিমকে যখন বিষয়টি জিজ্ঞেস করা হলো তিনি বলেছেন আপনাদের কাছ থেকে শুনেছি, আমি এ ধরনের রাজনীতি করি না। এখন যেখানে ঘটনায় যাক না কেন অনেকক্ষণ পেরিয়ে গেছে, তো পেরিয়ে যাওয়ার পর এখন যে অবস্থায় দাঁড়িয়েছে যে কে কোন লিগ সেটি বিচার হবে পরে। আগে দেখা যাক ফুটেজ, এবং ফুটেজটি অলরেডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফুটেজ অনুযায়ী নামছে। তবে
কয়েকজন দুজন অন্তত জেলা ছাত্রলীগ নেতার নাম দেখা যায় যে তাদের সাথে এখানে যারা রয়েছে ফুটেজে যাতে মিল রয়েছে তাদের কয়েকজন চলাফেরা করতে দেখা গেছে। এখন সুবিধাবাদী লীগ যদি এরা হয়ে থাকে বলার নাই কিছু, কিন্তু ছাত্রলীগের পক্ষে একজন স্পেসিফিক কোনো আমরা মেম্বার পাইনি। তবে একটি কথা বাসার বলে রাখি, প্রচ্ছন্ন প্রভাবের ছায়া এবং প্রভাবের শেল্টার যদি না থাকে বরিশাল শহরের এই মুহূর্তে এত বড় সাহস কারো আছে বলে আমাদের বিশ্বাস হয় না। কারণ আমরা জানতে চাইবো মেয়র কি বলছেন, তার সিটি কর্পোরেশন এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, মেয়র বলছেন কি? না, দেখুন আপনার মেয়রের মুখোমুখি এই ব্যাপারে এখনো হয়নি। আসলে থানা এবং নিয়ে আমরা এই আসামিদেরকে নিয়ে আমরা এদিকে চেষ্টা করছি যে আসামিদের কাছ থেকে কার কার নাম পাওয়া গেছে। যতটুকু জেনেছি যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ইন্টারোগেশন করে প্রায় 25 জনের মতো নাম তারা পেয়েছে। এখন মামলা দেওয়া হয়েছে 40 জনের নামে। আর যেটি বলা হচ্ছে যে ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে 50 লাখ। তো এখানে যে বিষয়টি এখন পুলিশ বলছে যে যারা আজকে যাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে তাদের রিমান্ডে আনা হবে, অতিরিক্ত ইন্টারোগেশন করে বাদ বাকি সবকিছু পাওয়া যাবে। আবারও বলে রাখি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বলতে যদি আমাদের এখানে বলা হয়ে থাকে তাহলে তারা বলেছে যারা এই ঘটনাটি ঘটেছে। বাইরে থেকে এখন পর্যন্ত কোনো এভিডেন্স আমাদের হাতে আসেনি। না আসায় আওয়ামী লীগেরই নেতা হচ্ছেন বরিশাল চেম্বার অফ কমার্সের যিনি প্রেসিডেন্ট, তিনি সাইদুর রহমান লিটু, তিনিও জোর দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয় তদন্তের পর বেরিয়ে আসবে সত্যিকার অর্থে কারা এর সাথে জড়িত। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হাজতির সন্ধানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কারাগারে তল্লাশি চালাচ্ছে কারা অধিদপ্তরের তদন্ত কমিটি। দুদিন আগে কারা কর্তৃপক্ষের করা তল্লাশিতে সন্তুষ্ট না হয়ে পুনঃ তল্লাশির সিদ্ধান্ত নেয় প্রধান খুলনার কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির, যিনি এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে সকালে কারা কর্তৃপক্ষের করা 3 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করে চট্টগ্রাম কারাগারে। প্রথম দিন কারাগার পরিদর্শনের পাশাপাশি তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। এ সময় নির্ধারিত 7 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে আশাবাদ প্রকাশ করে কমিটি। এবছরের 6 ফেব্রুয়ারি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন ফরহাদ হোসেন রুবেল। গত শনিবার কারাগার থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি বরখাস্ত করা হয় 2 কারারক্ষীকে। দায়িত্ব থেকে সরানো হয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে। স্থানীয় পর্যায়ে এরা করছে, সার্চিং করতেছে, কিন্তু আমাদের তদন্ত টিম স্থানীয় পর্যায়ের এদের সাথে একমত পোষণ করছি না। আমরা বিষয়টা স্বচ্ছ ধারণার জন্য আমরা রাষ্ট্রীয় সকল বিষয়গুলোর সাথে সমন্বয় করে আমরা কাজ করব। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। আরও বিস্তারিত তথ্য জানবো তার কাছ থেকে। ইফতেখার, কারাগারের অভ্যন্তরে নিখোঁজ হাজতিকে খোঁজ করার পরে তো দীর্ঘ সময় পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া গেল? তার কি অবস্থা সর্বশেষ? 4 ঘন্টারও বেশি সময় আসলে অতিক্রম হয়েছে। ফায়ার সার্ভিসের যে দল তারা তল্লাশি করছে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে, কিন্তু এখনো পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। কিছুক্ষণ আগে আমার ফায়ার সার্ভিসের একজন কর্মীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত সঙ্গে কিন্তু চট্টগ্রামে কারা মহাপরিদর্শকের করা তদন্ত দল এবং অন্যটি জেলা প্রশাসনের করা তদন্ত দল, 2টি কমিটি কিন্তু এখানে কাজ করেছেন। এবং বিশেষ করে এই কারাগারে প্রায় 44টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার যে ভিডিও ফুটেজ গুলো সেগুলো তারা বিশ্লেষণ করে দেখছেন যে তিনি পালিয়েছেন কিংবা কোথায় গিয়েছেন বিষয়টি শনাক্তের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। এবং কিছুক্ষণ আগে যখন জেলা প্রশাসনের তদন্ত কমিটির যিনি প্রধান তিনি যখন বের হচ্ছিলেন কারাগার থেকে, তখন আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি এখনো পর্যন্ত তারা পেয়েছেন কিনা। তারা বলেছেন তারা এরই মধ্যে তল্লাশির পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এখনো যে প্রশ্নটি, অর্থাৎ তিনি কি গেছেন নাকি কোথাও লুকিয়ে আছেন, এই ঘটনার কোন সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি বলে তারা জানিয়েছেন। তবে তারা যেটি আশা করছেন সেটি হলো তাদের যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যে তাদের যে তদারকির দায়িত্বে থাকা যেসব কারারক্ষীরা ছিলেন, পাশাপাশি অন্যান্য যে কারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি যেই অন্যান্য যে ইভিডেন্স গুলো রয়েছে, সাক্ষ্য প্রমাণগুলো রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে তারা একটা হয়তো সমাধানে আসতে পারবেন। এবং বিশেষ করে আপনি জানেন যে কারা মহাপরিদর্শকের করা তদন্ত কমিটিকে কিন্তু 4টি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে
এই ঘটনাটি তিনি কি নিখোঁজ হয়েছেন নাকি পলাতক হয়েছেন নাকি সেখানেই ছিলেন এই ঘটনা শনাক্ত করা, পাশাপাশি এই ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা সেই বিষয়টি চিহ্নিত করা এবং গাফিলতি থাকলে সেক্ষেত্রে কার কার গাফিলতি ছিল সেটি সুনির্দিষ্ট করা এবং একই সঙ্গে তদন্ত। আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামে হাজতি নিখোঁজের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদে আরেকটা সময় হলো বিরতির, আর বিরতি থেকে ফিরে আরো যা জানাবো। আর্থিক সংকট সহ নানা সমস্যায় বিলুপ্তির পথে মুন্সিগঞ্জের কাঁসা পিতল শিল্প, জীবিকার তাগিদে পেশা ছাড়ছেন কারিগররা। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। করোনার শঙ্কা, সংক্রমণ, মৃত্যু আর চিকিৎসায় অব্যবস্থাপনা সহ নানা জটিলতায় পার হলো করোনার 1 বছর। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেলেও এখন অনেকটাই সামলে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। 2 মাস ধরে সংক্রমণের হার 5-এর নিচে, আর টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করতে পারা সরকারের সবচেয়ে বড় অর্জন। রোগীদের ছুটোছুটি নেই স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা। এটি ঢাকা মেডিকেলের করোনা ওয়ার্ড। বেশিরভাগ শয্যায় রোগী শূন্য। একসময় 1000-এর বেশি রোগী ভর্তি থাকলেও এখন তা অর্ধেকেরও কম। করোনা চিকিৎসায় বেশ ভালো করেছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। এই হাসপাতালটির এই ওয়ার্ডে 18 জন রোগী ভর্তি ছিল একসময়, এখন রোগীর সংখ্যা নেমেছে 2-এ, অর্থাৎ রোগীর সংখ্যা কমেছে। পাশাপাশি বেড়েছে স্বাস্থ্যকর্মীদের সাহস ও মনোবল। 18 জানুয়ারির পর থেকে দেশের সংক্রমণের হার 5-এর নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এটি স্বস্তিদায়ক পর্যায়ে। এখন দিনে 5 থেকে 600 জনের করোনা শনাক্ত হচ্ছে, কমেছে মৃত্যুও। অন্যদিকে হাসপাতালে বেড়েছে সেবার মান ও চিকিৎসা দক্ষতা। এই সংক্রমণটা নিচে আসা মানে হচ্ছে যে আমাদের অর্থনৈতিক গতি কিন্তু অনেক বেড়ে যাবে। মানুষজন যদি একটু সতর্কভাবে অবস্থান করে, এটিকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পৃথিবীতে অন্যান্য দেশের চেয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ। তখন নতুন এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যেন দিকভ্রান্ত স্বাস্থ্য বিভাগ। করোনা পরীক্ষায়ও দেখা দেয় বড় সংকট। এর মধ্যেই ঘটে রিজেন্ট জেকেজি কাণ্ড। মাস্ক পিপিই কেনাকাটায় দুর্নীতির অভিযোগ। দেশের 219টি ল্যাবে করোনা পরীক্ষা ও হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা সহ নানা পদক্ষেপে পরিস্থিতি সামাল দেয় স্বাস্থ্য বিভাগ। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু কেস নাম্বার বা সংক্রমণের হার কমা শুরু করেছে, যেটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো একটা খবর। যদি আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে না চলি তাহলে কিন্তু আবার আরেকটা ঢেউ আসার সম্ভাবনা অবশ্যই আছে। করোনাকে শিক্ষা হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এমন দুর্যোগ মোকাবেলায় টেকসই স্বাস্থ্য ব্যবস্থা জরুরি বলছেন তিনি। আরও বেশি স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া উচিত, আরও বেশি বাজেট দেওয়া উচিত স্বাস্থ্যকে। তো এবারই প্রমাণ হয়ে গেল যে হেলথে যদি আমরা সঠিক না করি, বিনিয়োগ না করি, গুরুত্ব না দেই, তাহলে পরে কত ক্ষতি হতে পারে। দেশে এ পর্যন্ত 41 লাখের বেশি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ছাড়িয়েছে 5.5 লাখ। মৃত্যুও 8,500-এর কাছাকাছি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা আদালতে বিচারকের সামনে এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালে কুমিল্লার মনোহরগঞ্জের আব্দুল করিম হত্যা মামলার আসামিরা আদালতে হাজিরা দিতে যায়। এদিন মামলার 4 নম্বর আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে 8 নম্বর আসামি হাসান। প্রাণ বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে পড়লে সেখানেই তাকে ছুরিকাঘাত করে হাসান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ তাকে মৃত্যুদণ্ড দেয়। মার্ডার কেসের আসামি ছিল, সে তার আপন মামাতো ভাই কবিরকে সে প্রকাশ্য দিবস এডিশনাল 3rd করে সাক্ষী হাজিরা দেওয়া অবস্থায় সে প্রকাশ্য আদালতে পিছন দিয়ে দাওয়া করে তাকে বিজ্ঞ আদালতের এজলাসে গিয়ে ছুরিকাঘাত করে খুন করে। বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আতাউল্লাহ সাহেব তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেছে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার বেলাল হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দুপুরে জেলা আমলি আদালত 4-এ হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। রোববার দুপুরে বসুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। গত 19 ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বুরহানুদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় 23 ফেব্রুয়ারি অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তার বাবা। সংবাদে আরো একটা বিরতিতে যাচ্ছি আমরা। সংবাদে আরো একবার স্বাগত। অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কাঁসা পিতল শিল্প। একসময় ব্যাপক কদর থাকলেও এখন কমেছে কাঁসা পিতলের তৈজসপত্রের চাহিদা। মুখ থুবড়ে পড়েছে এই খাত। জীবিকার তাগিদে পেশা বদল করেছেন অনেক কারিগর। ঐতিহ্যবাহী এই শিল্পকে ধরে রাখতে ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। কাঁসা পিতলের টুংটাং শব্দ আর ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট ও কনকসা বাজার। এখানকার তৈরি কাঁসার তৈজসপত্র সমাদৃত ছিল বিদেশেও, তবে কাঁসা পিতলে সেই সুদিন আর নেই। চকচকে স্টিল, মেলামাইন, প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের দাপটে কাঁসা পিতল শিল্প হারিয়ে যেতে বসেছে। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সংযোগ ঘটেনি এই খাতে। অভাব রয়েছে পুঁজিরও, ফলে আর্থিক অনটনে পড়েছেন এই খাতের শ্রমিকরা। এই অবস্থায় শিল্পকে বাঁচাতে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের নাগেরহাটে বিশাল ঐতিহ্য ছিল এই তামা কাঁসা, সবই ধ্বংসের পথে। এই কারিগরগুলো এখন নষ্ট হয়ে গেছে। ছোটবেলা থেকে এটা দেখতেছি, আর এই শিল্পটা মনে করেন এই অবস্থায় গেছে গা, এই টিকে রাখাটা অনেক কষ্ট। সরকার একটু কেন নেয় তাহলে আমাদের একটু বাঁচার মতন পথ পায় আর কি। ঐতিহ্যবাহী এই শিল্পকে ধরে রাখতে ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। এই পেশার সাথে যারা জড়িত রয়েছেন তারা যদি কোনো কারণে তাদের পেশা কোনো ঝুঁকির মধ্যে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেটি আমাদের গোচরীভূত হলে আমরা অবশ্যই তাদেরকে সব ধরনের সহযোগিতা করব। 2 দশক আগেও মুন্সিগঞ্জে এই শিল্পে জড়িত ছিলেন 13,000 কারিগর। বর্তমানে তা নেমে এসেছে মাত্র 69 জনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় মায়ের সম্পত্তি দখল করতে বোনকে হত্যার ঘটনায় প্রধান আসামি শফিউল আজম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার খায়রুল আলম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়া গ্রামের শফিউল আজম এক নারীকে মা সাজিয়ে ঢাকার 6 তলা বাড়ি আর মার্কেট নিজের নামে লিখে নেয়। পরে এই ঘটনায় ঢাকার সিভিল আদালতে মামলা করেন শফিউলের বাবা। বাবার মৃত্যুর পর মামলার একমাত্র সাক্ষী শফিউলের বোন শামীমা জীবিত থাকেন। গত 27 ফেব্রুয়ারি শামীমাকে কৌশলে কুষ্টিয়া থেকে নেত্রকোনায় নিয়ে যায় শফিউলের এক চাচাতো ভাই। সেখানে একটি হোটেলে হত্যা করা হয় শামীমাকে। তদন্তে নেমে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। তদন্ত যেভাবে করতে আমরা সেভাবেই করছি। আমরা প্রথম পর্যায়ে সন্দেহ হলো তার আপন চাচাতো ভাই, নাম শামীম হোসেন, 40 বছর বয়স। তাকে আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি প্রাথমিকভাবে নিজেকে জড়িয়ে দায় স্বীকার করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ 3 দিনের সফরে মোংলা বন্দরে পৌঁছেছে। দুপুরে কুলিশ ও সুমেদা নামের জাহাজ দুটি বন্দরে পৌঁছালে কর্মকর্তা ও ভারতীয়দের স্বাগত জানায় নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগতরা খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া 1971 সালে যুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য দেবে দলটি। আগামী 10 মার্চ জাহাজ দুটি বাংলাদেশ ত্যাগ করবে। সংবাদ শেষ করার সময় হলো, যাওয়ার আগে প্রধান খবরগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অধিকার আদায়ের যোগ্যতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রী। নারী শিক্ষায় গুরুত্ব। সর্বত্র সমান তালে কাজ করলেও শ্রমক্ষেত্রে ঘোচেনি নারী পুরুষ বৈষম্য। পৈতৃক সম্পত্তির অধিকার বঞ্চিত পাহাড়ি নারীরা। বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় 40 জনের বিরুদ্ধে মামলা। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা পুলিশের। এবং শঙ্কা, মৃত্যু আর চিকিৎসা অব্যবস্থাপনা সহ নানা জটিলতায় পার হলো করোনা সংক্রমণের 1 বছর। টিকাদান সরকারের সবচেয়ে বড় অর্জন।
সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনের পর্যন্ত